আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষার্থীদের যারা ২৬ সালে পরীক্ষা দেবে তাদের তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্য বা কবিতা একটি বিষয় কপোতাক্ষ নদ। এই যে আমি বোর্ডে লিখেছি কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতা থেকে প্রতি বছরই এসএসসি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, এমসিকিউ এবং সৃজনশীল আসে। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি আমার ক্লাস যদি সম্পূর্ণ ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই সহায়ক হবে আমি মনে করি। তো সবাই আমার ক্লাসটা দেখবা। তাহলে আমি শুরু করি। এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি: কবি পরিচিতি, মূল কবিতা, পাঠ পরিচিতি, শব্দার্থ ও টিকা। এই যে চারটা বিষয়, এই চারটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল মানে হলো প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়তে হবে। এই চারটা বিষয়, কবি পরিচিতি, মূল কবিতা, পাঠ পরিচিতি, শব্দার্থ, টিকা, এই চারটা বিষয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার আন্ডারলাইন করে করে বুঝে বুঝে পড়তে হবে, তাহলে পরীক্ষা ভালো হবে অবশ্যই। প্রথমেই আমি কবি পরিস্থিতিটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি পরের ধাপে ধাপে যাব। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কোথায়? সাগরদাড়ি গ্রামে তার জন্ম। কোথায়? সাগরদাড়ি গ্রামে। এটা পরীক্ষা। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তখন তার নামের প্রথমে যোগ হয় মাইকেল। তাহলে তার নামের প্রথমে এই মাইকেল শব্দটা যে যোগ হয়, এটা কত সালে? 1943 খ্রিস্টাব্দে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষা সাহিত্য সমিতিতে উদ্বুদ্ধ করে। এটা আমরা এই কপোতাক্ষ নদ কবিতাটি পড়লেই বুঝতে পারবো যে তিনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করার কারণে ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল ঝোঁক থাকে। এই কারণেই তিনি ফ্রান্সে চলে যায় এবং সেখান থেকে ইংরেজি ভাষায় লেখালেখি শুরু করে। এটা আমরা পরে আলোচনা করছি। বাংলা ভাষার কাব্য সাধনার মধ্যে দিয়ে কবি প্রতিভার প্রতি যথার্থ স্ফূর্তি ঘটে তার অমর কীর্তি মেঘনাদবধ কাব্য। মেঘনাদবধ কাব্য তার বিখ্যাত একটি কাব্য, মহাকাব্য। এটা মনে রাখবা, মাইকেল মধুসূদন দত্তের প্রথম মানে বাংলা ভাষা এবং সাহিত্যের প্রথম মহাকাব্য হলো মেঘনাদবধ কাব্য। 1861 সালে প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতা বলি। এই কাব্যগুলোর নাম মনে রাখতে হবে, এগুলো পরীক্ষায় আসবে। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদাবতী এবং প্রহসন, একই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েও। বাংলা কাব্যে অমিত্যকার ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা। এখানে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে তার নাটক, বিখ্যাত নাটক কোনগুলা? এই যে কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী আর প্রহসন। বাংলা সাহিত্যে কিন্তু প্রথম প্রহসন রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। একই বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েও। এই বিষয়গুলো মনে রাখতে হবে, কারণ এইগুলাই পরীক্ষা এমসিকিউ বা সৃজনশীলের জ্ঞানমূলক মানে ক আসে, এগুলো আসবে। 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কবি পরলোক গমন করেন। তার জন্ম মৃত্যুটা মনে রাখতে হবে, কোথায় জন্মগ্রহণ করেছে এবং তার বিখ্যাত কাব্য মাইকেল শব্দটি কবে যোগ হয়েছে, কত খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্মে গ্রহণ করেছেন, এই বিষয়গুলো মনে রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সারা জীবন কাজে লাগবে বাংলা ভালো করতে হলে। এই হলো কবি পরিচিতি, ভালো করে পড়বা তোমরা সবাই। পরে হচ্ছে মূল কবিতা, পাঠ পরিচিতি, শব্দ অর্থ ও টিকা। তো আমি মূল কবিতাটা পরে পড়ছি, পাঠ পরিচিতিটা একটু পড়ি। এই পাঠ পরিচিতি খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীলের জন্য কাজে দেবে, সৃজনশীল ভালো লেখা যাবে যেভাবেই বানায় দিক না কেন। পাঠ পরিচিতি মানে হচ্ছে কবিতার মূল বিষয়, মূল ভাবটা কি, এটা। কপোতাক্ষ নদ কবিতাটি কবির চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোন কাব্য গ্রন্থ থেকে নেওয়া। আমরা কবি পরিচিতিতে বললাম চতুর্দশপদী কবিতাবলী থেকে গৃহীত হয়েছে, মানে তার যে একটা কবিতার বই বা কাব্য চতুর্দশপদী, এখান থেকেই এই কপোতাক্ষ নদ কবিতাটি নেওয়া হয়েছে।
এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবেগে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে। তিনি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরধারী গ্রামে জন্মগ্রহণ করেন। কবি তার যে স্মৃতিকাতরতার জায়গা মানে কপোতাক্ষ নদীর ধারেই তার জন্ম, শৈশব তার সেখানে কেটে উঠেছেন। কিন্তু এই যে আগেই বললাম কবি পরিস্থিতি যে তার জন্মভূমি ছেড়ে যখন ফ্রান্সের মাটিতে তিনি অবতরণ করেন, সেখানে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার প্রবল যোগের কারণে ইংরেজি সাহিত্যে লেখালেখি করেন। এই কারণে এই কপোতাক্ষ নদীর কথা তার মনে পড়ে এবং কপোতাক্ষ নদীর প্রতি এবং দেশের প্রতি তার প্রবল ভালোবাসা জেগে ওঠে। আর এই কপোতাক্ষ নদ কবিতা এটারই বহিঃপ্রকাশ। শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিধুর স্মৃতি তার মনে জাগিয়ে সে কাতরতা। দূরে বসে তিনি যেন কপোতাক্ষ নদের কল কল ধ্বনি শুনতে পান। এই কপোতাক্ষ নদীর যে কল কল ধ্বনি, এই ধ্বনি শুনতে পান কবি কোথায় থেকে? ফ্রান্সে থেকে। কারণ তিনি বাংলা ভাষা তার মাতৃভূমি ছেড়ে যখন তিনি ফ্রান্সে ইংরেজি সাহিত্য লেখালেখি করে, তখন কবি ভুল বুঝতে পারল যে আমার দেশ, আমার সাহিত্যকে ছেড়ে আমি এখানে এসেছি। তখন এই ভুল বুঝতে পারার যে তার যে তীব্র যে আকাঙ্ক্ষা, তার যে মনের ভিতরে যে চিন্তা চেতনা, এই চেতনা এমন পর্যায়ে আছে যে কবি খুবই কষ্ট পাচ্ছিল তার দেশের প্রতি, তার নদীর প্রতি, তার দেশের যে কপোতাক্ষ নদীর প্রতি। কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় মিনতি, বন্ধুভাবে তাকে তিনি স্নেহদ্বারে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ নদ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহে স্মরণ করেন। কবি বলতে চাচ্ছে যে কপোতাক্ষ নদকে তিনি যেমন স্নেহদ্বারে যিনি বেঁধে রেখেছেন, স্মরণ করেন, তার কাছে মিনতি এটাই যে তাকেও যেন বেঁধে রাখে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। নদী যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। মানে দেশের প্রতি যে প্রচণ্ড ভালোবাসা প্রকাশ পেয়েছে, এই প্রকাশটার বহিঃপ্রকাশ ধরা পড়েছে এই কপোতাক্ষ নদী। সহজ কথা, বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি যখন ফ্রান্সে ইংরেজি সাহিত্য লেখালেখি করে, তখন তিনি ভুল বুঝতে পারে এবং এই কবিতাটা লেখে। এবং এই কবিতার মধ্যে দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসার প্রকাশ ঘটেছে। তবে কথা না পেরে আমি এখন মূল কবিতায় চলে যাচ্ছি। মূল কবিতা আমি পড়ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা লাইনই বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো বুঝার। সতত হে নদ তুমি পরমর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত মানে হচ্ছে সর্বদা, সবসময়। হে নদ, কোন নদ? কপোতাক্ষ নদ। তুমি পরমর মনে, সততা তোমার কথা ভাবিয়ে বিরলে। বলা হচ্ছে সবসময় তোমার কথা আমার মনে পড়ে, তোমার কথা ভাবি বিরলে। মানে একা একা কবি সবসময়ই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। সতত যেমনই লোক নিশার স্বপনে শোনে মায়া মন্থ ধ্বনি, তপ কলে কলে জুড়াই একা নামি ভান্তির ছলনে। সব সময় যেমন মানুষ যখন ঘুমের ঘরে স্বপ্ন দেখে, মায়ামন্ত ধ্বনি শোনে, আমি ঠিক তেমনি এই কপোতাক্ষ নদের এই কলকল ধ্বনি যেন আমি শুনতে পাই। তার মানে বোঝানো হচ্ছে যে কপোতাক্ষ নদীকে কতটা তার মনে পড়ে, কতটা দেশের প্রতি ভালোবাসা জাগ্রত হলে তিনি শৈশবে বেড়ে উঠেছেন, সেই জায়গার কথা প্রচণ্ডভাবে কবির মনে পড়ে। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ সুতরূপী তুমি জন্মভূমি স্তনে। কবি এখানে বলছেন বহু দেশ ঘুরিয়াছে। বহু দেশ বলতে কবি তো আসলে অনেক অভিজ্ঞতা আছে, ইউরোপ অনেক ঘোরাঘুরি করছে, বিভিন্ন দেশে গিয়েছে, কিন্তু কোনো নদী তার কাছে ভালো লাগে নাই। শুধু এই কপোতাক্ষ নদের কথাই তার বারবার মনে পড়ছে, তার প্রতি ভালোবাসার সৃষ্টি হচ্ছে। তারপর বলা হচ্ছে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। কবির যে তৃষ্ণা, যে যে ভালো লাগা, সেই বিষয়টা বহু দেশে বহু নদ ঘুরলেও এই কপোতাক্ষ নদীর মতো তাকে কেউ আপন করে নেয় নাই, মানে তার তৃষ্ণা মিটায় নাই। দুগ্ধ সুতরূপী তুমি জন্মভূমি স্তনে। মা যেমন মাতৃভূমি, যেমন মা যেমন শিশুকে স্তন পান করায়, ঠিক একইভাবে কপোতাক্ষ নদী তাকে সেইভাবেই তাকে শান্তি দিত, খাওয়াইতো, পড়াইতো, বড় করছে, মানুষ করছে।
আর কি হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ করো তুমি ইয়ে মিনতি গাবে। কবি এখানে বলছে, এখানে কবির সন্দেহ জাগে যে আর কি হবে দেখা, মানে কবি হয়তো বা ফ্রান্সে অবতরণ করছে, সেখানেও তিনি মারা মারা যেতে পারতো। ওই সন্দেহ জাগে, আমি কি আবার দেশে ফিরে যেতে পারবো, আমি কি আবার কপোতাক্ষ নদীর দেখা পাবো। যেমন হচ্ছে আর কি হবে দেখা যতদিন যাবে, আমি কি আর দেখা করতে পারবো আমার প্রিয় সেই যে জন্মভূমির কপোতাক্ষ নদীর। প্রজারূপে বাড়িরূপ সাগরের দিতে, বাড়িরূপ করে তুমি মিনতি গাবে। এখানে কবি বলছে যে একজন প্রজা রাজাকে যেমন দেয়, সর্বোচ্চ দেয় তাকে, ঠিক তেমনিভাবে এই কপোতাক্ষ নদ সাগরকে জল দেয়। পূজা যেভাবে রাজাকে খাজনা কর দেয়, ঠিক একইভাবে এই কপোতাক্ষ নদও তার নদীর পানি সাগরের দেয়। এটা একটা তুলনা করছে আর কি রূপকভাবে। বঙ্গজ জনের কানে কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসীর মধ্যে প্রেম ভাবে, রয়েছে যে নাম তবু বঙ্গের সঙ্গীতে। কবি এখানে বলছে বঙ্গজ জনের কানে শখে সকারিতে, নাম তার এ প্রবাসীর মধ্যে প্রেম ভাবে। কবি বলছে যে এই বঙ্গজ মানে বাংলা, এই বাংলার মানুষের কানে কানে এই যে আমাদের যে প্রেম, আমার কপোতাক্ষ নদীর প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা যেন বাংলার মানুষের কানে কানে যেন পৌঁছায় দেওয়া হয় বাংলার সঙ্গীতের মধ্যে। তার মানে দেশকে এবং তার যে প্রিয় জন্মভূমি যেখানে তিনি বেড়ে উঠেছেন, সেই প্রিয় নদকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা, এটা যেন মানুষের কানে কানে যেন পৌঁছায় দেওয়া হয়। কবি আশা ব্যক্ত করে কবিতা শেষ করেছেন। তো আমি যদি সংক্ষিপ্তভাবে বলি কবিতার মূল কথা, মাইকেল মধুসূদন দত্ত যখন বাংলা ভাষাকে, তার প্রিয় জন্মভূমিকে ছেড়ে যখন ফ্রান্সে বসবাস করে, তখন তার দেশমাতৃকা প্রতি এবং নদীর প্রতি যে প্রবল ভালোবাসা এবং ভুল বুঝতে পারা, সেই ভালোবাসা বা ভুল প্রকাশ ঘটেছে এই কবিতার মধ্যে। এই এতটুকুই হচ্ছে মূল কথা। তারপরে যদি আমরা আলোচনা করি শব্দার্থ টিকা, অবশ্যই এটা করতে হবে। এটা থেকে এমসিকিউ আসে বা সৃজনশীলের খও আসে। এই চতুর্দশপদী কবিতা কি, এর ইংরেজি হচ্ছে সনেট, এটা বারবার আসে। এটা হচ্ছে 14 লাইনের কবিতা। এটা আবার দুইটা ভাগ থাকে, প্রথমটা হচ্ছে 8 লাইন, ওটা হচ্ছে 6 লাইন। এটা সম্পর্কে একটু ধারণা নিবে, সবাই করবা। আমি তোমাদের ধাপে ধাপে সকল বিষয়ে, তোমাদের এসএসসি যারা পরীক্ষার্থী আসো 2024 সালে, আমি তোমাদের সম্পূর্ণ একদম বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্রের সমস্ত সিলেবাস আমি তোমাদের আলোচনা করব। আমার ক্লাস যদি তোমরা নিয়মিত করো, তাহলে অবশ্যই তোমাদের কাজে দেবে, উপকৃত হবে তোমরা।